হ্যালো এভরিওয়ান, আমি জান্নাত আলী, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট থেকে। আজকে আমরা পাওয়ার সিমুলেটরের 3 নম্বর এক্সপেরিমেন্টটা করব, যেইখানে ল্যাবের টাইটেলটা দেওয়া আছে সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস ইউজিং পাওয়ার সিমুলেটর। তো আমরা সবাই হয়তো অবগত আছি ফল্ট কি। এনি আনওয়ান্টেড থিংস ইজ নোন অ্যাজ ফল্ট। তো এখানে সিমেট্রিক্যাল ফল্ট মানে সকল ফেজে সমান ফল্ট কারেন্ট প্রবাহিত হবে, এটাই আমরা সিমেট্রিক্যাল ফল্ট। তো এখানে অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো আমরা ধীরে ধীরে পড়ে নিব। আমরা যেটা মূল কাজ করব, যে এই একটা আমাদের পাওয়ার সিস্টেম ডায়াগ্রাম দেওয়া আছে। তো এই পাওয়ার সিস্টেম ডায়াগ্রামে ফল্ট অ্যানালাইসিস করব। এখানে একটা ফিগার দেওয়া আছে আর এখানে তার এগেইনস্টে ভ্যালুগুলো দেওয়া আছে। তো তাহলে প্রথমেই আমাদের যে কাজ সেটা হচ্ছে এটাকে আমাদের ড্র করতে হবে পাওয়ার সিমুলেটরে। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই ড্র করার চেষ্টা করি। তাহলে এখানে G1 নামে একটা জেনারেটর আছে এবং 1 নাম্বার একটা বাস আছে। এই 1 নাম্বার বাসটাই স্ল্যাক বাস বা সুইং বাস। এখানে মেনশন করা আছে বাস 1 সুইং বা স্ল্যাক বাস, এবং বাস 1 এর ভোল্টেজ 13.8 কেভি এবং ফাই 0 ডিগ্রি, মানে ভোল্টেজ অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আর বাস 2 3 4 5 6 এগুলো লোড বাস। বাস 7 কনস্ট্যান্ট ভোল্টেজ ম্যাগনিটিউড V7 15 ভোল্ট হবে। আর PG7 মানে 7 নম্বর বাসে জেনারেটেড পাওয়ার হবে 180 মেগাওয়াট। আর ওই জেনারেটরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেভিআর অর্থাৎ রিঅ্যাক্টিভ পাওয়ার হবে এই 87 থেকে -87 পর্যন্ত। ওকে, তাহলে এখন আমরা এটা ড্র করা শুরু করি। বিভিন্ন এখানে আমাদের ডাটা দেওয়া আছে সেগুলো। প্রথমে আমরা একটা স্ল্যাক বাসটা আঁকাই নিব। 1 নম্বর বাস, এই স্ল্যাক বাসের ভোল্টেজ থাকবে 13.8 কেভি। এখানে বলা আছে 13.8 কেভি স্ল্যাক বাসের ভোল্টেজ। তো চলুন আমরা সিমুলেটরে যাই। ওকে, এখানে আমরা একটা নতুন কেস নিছি, সেখানে আমরা ড্র শুরু করব। (13.8 kV bus nong on system slack bus). ওকে, এটা আমরা আঁকাবো হচ্ছে হলো এখান থেকে রাইটে। ওকে, ঠিক আছে, 1 নম্বর বাস হয়ে গেল এবং 1 নম্বর বাসের সাথে একটা জেনারেটর আসবে। সেই জেনারেটরটা আমরা আঁকাই নিব। তাহলে দেখি জেনারেটর G1, এই G1 জেনারেটর হলো 100 MVA এর, মানে বেসটা 100 MVA, বেস যে 100 MVA সেটা এখানে লেখা আছে স্পষ্ট। হ্যাঁ, S base 100 MVA 3 phase and B base 13.8 kV in the zone of generator on. জেনারেটর অনই হলো বেস 100 kV এবং 13.8 100 MVA এবং 13.8 kV। ওকে, ঠিক আছে, তাহলে চলুন আঁকানো যাক। তো চলুন তাহলে জেনারেটরটা আঁকানো যাক। তাহলে এখান থেকে জেনারেটর নিব, এই পাশে আঁকাবো। ক্লিক করলাম, আসলো। পাওয়ার অ্যান্ড ভোল্টেজ কন্ট্রোলে আমরা 100 মেগাওয়াট দিয়ে রাখলাম, সমস্যা নেই। আর বেস এমভিএ 100 এইখানে। আর ম্যাক্স আউটপুট, কারণ এই মেগাওয়াট আমরা থাকবে না, আগে থেকে জানি। তাহলে আমাদের ফল্ট প্যারামিটারগুলো দিতে হবে পজিটিভ সিকোয়েন্সে। যে ভ্যালু আছে সেইটা আছে আমাদের এইখানে 0.14, জিরো সিকোয়েন্সে 0.05। 0.14 নেগেটিভ সিকোয়েন্সে কোনো ভ্যালু নাই, আর 0.05। ওকে, এরপর আমাদের দিতে হবে সাবট্রানজিয়েন্টটা। সাবট্রানজিয়েন্টটা দেওয়ার জন্য আমাদের আগে ট্রান্সফর্মার সিলেক্ট করতে হবে, বাট নর্মাল ট্রান্সফর্মারটা দিতে পারবো না। সেক্ষেত্রে আমাদের এখান থেকে মডেল সিলেক্ট করতে হবে। আমরা দুই ধরনের ট্রান্সফর্মার সিলেক্ট করতে পারি, যেটা জেন আর ও ইউ এই টাইপের, অথবা জেন সাল, দুইটার মতো একটা। আমরা এটাই সিলেক্ট করলাম, ওকে দিলাম। এরপর দেখেন এই যে এখানে এক্সটি লেখা আছে, এই এক্সটিটা হচ্ছে সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স। আমরা জানি সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সের দুইটা এলিমেন্ট থাকে, একটা
ডাইরেক্ট অ্যাক্সিস আর একটা কোঅর্ডিনেটর অ্যাক্সিস। এক্স কিউটা হচ্ছে কোঅর্ডিনেটর অ্যাক্সিস আর এক্স ডি হচ্ছে ডাইরেক্ট অ্যাক্সিস। তো এই ভ্যালুগুলো এখন আমরা আমাদের মতো করে দিব। আমরা এই সাবট্যানজেন্টের রিঅ্যাকট্যান্সের মান এখান থেকে দিব, আছে 0.12, 0.12। আর এই কোঅর্ডিনেটর অ্যাক্সিসের মান আমরা মনে করি নাই, 0 দিয়ে রাখি। আর এই কোঅর্ডিনেটর এগুলো যা আছে থাক, সমস্যা নেই, আমাদের এটা মাথা ব্যথা নাই। তো এটা এবার খেয়াল রাখতে হবে যে পার ইউনিট ভ্যালু ইউজিং দ্য বেস ডিভাইস 100 MB, কারণ 100 MB উপর ভিত্তি করে আমরা এই ভ্যালুগুলো দিয়েছি। আমরা জানি ওইখানে আমাদের বেস ছিল 100 MB। ওকে, এরপর আমরা ওকে দিয়ে দিব। আমাদের একটু এদিকে হয়েছে, আমরা উপর দিকে আঁকাইতে চাই, এই জন্য আমরা এটা আবার ডাবল ক্লিক করব, করে ওরিয়েন্টেশন দিব আমরা আপের দিকে। ওকে দিব। আমরা এই দুইটা ভ্যালু ওকে। এবার বাস 1 হয়ে গেল। এবার বাস 2 আঁকাইতে হবে। বাস 2 এর মধ্যে আর বাস 1 এর মধ্যে একটা ট্রান্সফর্মার আছে T1, সেই T1 এর প্যারামিটারগুলো এখানে দেওয়া আছে। তো আমরা একটা বাস 2 আঁকাবো। বাস 2 T1 এর ওই পাশে ভোল্টেজ হবে, T1 ট্রান্সফরমারের এই পাশে 13.8 কেবি থাকলেও অপর পাশে 230 কেবি, তাহলে ভোল্টেজ হবে 230 কেবি। 30 কেবি। আর এটা আমরা আঁকাবো লেফটের দিকে। ওকে ওকে, 2 নম্বর বাস হয়ে গেল আমাদের। এরপর 1 আর 2 এর মধ্যে একটা ট্রান্সফরমার হবে, সেই ট্রান্সফরমারটা আমরা আঁকাবো। ট্রান্সফরমার এইখানে ডাটাগুলো আমরা দেখে নিব। T1 ট্রান্সফরমারের X মানে রিঅ্যাকট্যান্স আছে 0.1 পার ইউনিট, 0.1 পার ইউনিট। আর কোনো ডাটা নেই, আমাদের দরকার নেই। ওকে, এইবার আমরা পরবর্তী বাস আঁকাবো। পরবর্তী রয়েছে 3 নম্বর বাস। তো আমরা 3 নম্বর বাস আঁকাবো। রাইটের দিকে আঁকাবো। তো 3 নম্বর বাস ভোল্টেজ সেম 230 কেবি, কারণ দেখুন এখানে তো 230 কেবি থাকে, এখানে 230 কেবি আসবে। ওকে, তাহলে 230 কেবি রাইটের দিকে আঁকাবো। ওকে, 3 নম্বর বাস। এবার 2 নম্বর বাসে একটা লোড আছে, 2 নম্বর বাসে একটা লোড আছে 50 মেগাওয়াট এন্ড 30 এম্পিয়ার। ওকে, আমরা একটা লোড আছে, লোডটা আঁকাই নিব তাহলে। লোড 2 নম্বর বাসে 50 মেগাওয়াট এন্ড 30 এম্পিয়ার। ওকে, আমরা আঁকাবো নিচের দিকে, নিচে দিয়ে ওকে দিয়ে দিলাম। একটু ছোট করে নিই তাহলে সুবিধা হবে, এগুলো একটু বড় করে নিই যাতে দেখা যায় সহজে। ওকে, এরপরে সিমিলারলি 3 নম্বর বাসে একটা লোড আছে, আর 2 আর 3 এর মধ্যে একটা ট্রান্সমিশন লাইন আছে। তো 2 আর 3 এর মধ্যে আমরা একটা ট্রান্সমিশন লাইন আঁকাবো। তার আগে 3 নম্বর বাসে একটা লোডটা আগে নিই 50 মেগাওয়াট 30 এম্পিয়ার। আর একটা লোড আছে 3 নম্বর বাসে সিমিলারলি 50 মেগাওয়াট 30 এম্পিয়ার। আর নিচের দিকে আঁকাবো আমরা। একটু ছোট করে নিব, একটু বড় করে নিব দেখা যায়। ওকে, ট্রান্সমিশন লাইনটা আঁকাবো।
2 এবং 3 এর মধ্যে 2 এবং 3 এর মধ্যে ট্রান্সমিশন লাইনের যে ডাটাগুলো দেওয়া আছে এখানে অল লাইন্স 230 কেবি এবং Z1 এবং Z0 এত কিলোমিটার পার আওয়ার। সকল ক্ষেত্রেই Z0 এবং Z1 এর মান হচ্ছে 0.08 রেজিস্ট্যান্স এবং 0.5 ওহম আমাদের রিঅ্যাক্ট্যান্স। তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের এখানে L1 এটা L1 এর লেন্থ আছে তাহলে 15 কিলোমিটার। তাহলে এখানে আমাদের দুইটা রিঅ্যাক্ট্যান্স দুইটা ইম্পিডেন্স ইনক্লুড করতে হবে, একটা Z1 এবং একটা Z0। তাহলে আমরা 15 কিলোমিটার লেন্থের একটা লাইন L1 টা আঁকাই নিই। ট্রান্সমিশন লাইন L1 আমরা এটা সরাসরি ক্যালকুলেশন করব। আমরা পার কিলোমিটার হলে কত এগুলা আমরা মুখে ক্যালকুলেশন করব না, সরাসরি এখানে ক্যালকুলেট ইম্পিডেন্সে যাব। যার পরে আমরা এখানে মাইলসের পরিবর্তে সিলেক্ট করব কিলোমিটার। ওকে, বেস এমবি 100, বেস বলতে সেইখানে 230। তাহলে লাইনের লেন্থটা ছিল 15 কিলোমিটার। আর আমরা Z0 হিসেব করে নিব 0.2 আর J of 0.5। তাহলে ডিসটেন্স হলো 0.2 এটা J of 0.5। তাহলে আর পার ইউনিট আর এক্স পার ইউনিটের মান অটোমেটিক চলে আসছে। তাহলে এটা কপি করে নিয়ে যাবো এখানে, আর এটাও কপি করব। কপি করে বসাবো ফল্ট ইনফরমেশনে। জিরো সিকোয়েন্সে যেহেতু নেটওয়ার্ক, তাহলে প্রথমটাতে আমরা বসাবো প্রথমে রেজিস্ট্যান্সের মান ছিল এইটা আর রিঅ্যাক্ট্যান্সের মান ছিল এইটা। ওকে, এবার আমরা পজিটিভ সিকোয়েন্সের মানটা বসাবো প্যারামিটারে। তো এইখানে আমরা সরাসরি ক্যালকুলেশন করে দিলে এখানে সরাসরি বসে যাবে, তাহলে কোনো ঝামেলা নেই আমাদের। জাস্ট এখানে মানটা দিতে হবে। সিমিলারলি 15 কিলোমিটার, আর আমাদের এখানে পজিটিভ সিকোয়েন্সের মান আছে 0.08 আর J of 0.5। তাহলে এখানে 0.08 J of 0.5 0.5 15 কিলোমিটার মান। তাহলে এখানে সরাসরি চলে আসছে, এখানে আমরা ওকে দিলেই আমরা এটা সরাসরি পেয়ে যাবো। এখানে সরাসরি বসে যাবে। তাহলে শেষ, এটা আমাদের এই লাইনের কাজ শেষ। ওকে, এটা আমরা ছোট করে নিব। বাস একটু বড় করে নিই যাতে আমাদের দেখতে সুবিধা হয়। ওকে, এখন আমরা ফার্দার স্টেপ। এরপরে কি আছে, একটা ট্রান্সমিশন লাইন L2 লেন্থ হচ্ছে হলো L2 will be the last 2 digits of the student ID। বুঝতে পারছেন, এটা মানে স্যার একটা ভেরিয়েবল আছে সবার জন্য। তাহলে যার যার স্টুডেন্ট আইডি যেমন শেষে তেমন দিবেন। আমার স্টুডেন্ট আইডি শেষে 2 ডিজিট 40 তাহলে আমি আমার অনুযায়ী দিব। তাহলে 40 কিলোমিটার হবে লাইনটা L2। আর এই প্যারামিটার সবগুলো এগুলো সেম। তাহলে আমরা L2 আঁকাবো। এটা কয় নম্বর বাসের মধ্যে, আর একটা বাস আছে সেটা 4 নম্বর বাসের মধ্যে। 4 নম্বর বাসটা আঁকাই নিই। নাম্বার বাস ডাউন দিকে আঁকাবো। 4 নম্বর বাসে বললে সেম থাকবে 230 কেবি, যেহেতু ট্রান্সফার মধ্যে পার হয় 230 কেবি হয়ে আসছে। ওকে, এখানে আমাদের 4 নম্বর বাসটা। এখন আমরা ট্রান্সমিশন লাইন L2 ড্র করব। এখান থেকে একটু যেন সোজা হয়, দেখতে ভালো লাগবে। L2 তে আমরা এখানে এলিমেন্টগুলো দিতে হবে। তো এলিমেন্ট আমরা এখানে ক্যালকুলেট করে নিব। এটা আমার আইডি অনুসারে 40 কিলোমিটার, তাহলে আমরা কিলোমিটার সিলেক্ট করব। ওকে, আর এখানে কিলোমিটার দিব 40। যার যার আইডি অনুযায়ী যেরকম সেরকম দিবেন, বা যদি ফিক্সড মান দিয়ে দেয় ফিক্সড মান দিবেন। তাহলে প্রথমে আমরা জিরো সিকোয়েন্সটা নিব। জিরো সিকোয়েন্সটা নেওয়ার জন্য জিরো সিকোয়েন্সের মান ছিল কত, 0.2 আর 1.5। তাহলে এটা 0.2 1.5।
তাহলে চলুন আমরা ট্রান্সমিশন লাইন দুইটা আঁকায় নিই। আমরা তো চলুন ট্রান্সমিশন লাইন L2 টা ড্র করি। ট্রান্সমিশন লাইন বাস 3 হতে সোজা করে নিব যাতে দেখতে ভালো লাগে। বাস 4 পর্যন্ত এখানে ডাবল ক্লিক করব। তাহলে এখানে আমরা ট্রান্সমিশন প্যারামিটারগুলো দিয়ে দিব। প্রথমে জিরো সিকোয়েন্সের প্যারামিটারগুলো। তাহলে এখানে ক্যালকুলেট ইম্পিডেন্স, এখান থেকে ক্যালকুলেট করে নিব আমরা কিলোমিটার রাখবো আমার আইডি অনুসারে। এখানে লেন্থ হবে 40 কিলোমিটার। আর এখানে দেওয়া আছে, আমি যদি ভুল না করতে থাকি তাহলে 0.2 আর 1.5, 0.2 আর 1.5 এই যে দুটো ভ্যালু আসলো, এই দুটো ভ্যালু আমরা 0 ইউনিটে নিয়ে বসাবো। তাহলে এটা কপি করব আর এক্সটা এটা কপি করব। কপি করে নিয়ে আমরা ফল্ট প্যারামিটারে জিরো সিকোয়েন্সে বসাবো। তাহলে আর মান ছিল এইটা আর এক্স এর মান ছিল এইটা। ওকে, জিরো সিকোয়েন্স গেল। এরপর আমরা নর্মাল যে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স আছে সেটা বসাবো। সেটা বসার জন্য আবার এখানে ক্যালকুলেটরে চাপ দেব কিলোমিটার। ওকে, 40 কিলোমিটার and R এর মান ছিল 0.08 and G of 0.5, 0.08 G of 0.5। ওকে, তাহলে চলে আসছে অটোমেটিক, যেটা আসছে এটা আমাদের রেজাল্ট এখানে বসে গেছে অটোমেটিক। এটা আমাদের ওকে, কাজ শেষ। এরপরে আমাদের আরো এই 4 নাম্বার পাশে আরেকটা লোড আছে 50 মেগাওয়াট 30 এমবিআর। তাহলে একটা লোড এখানে ড্র করবো আমরা। লোড এটা আমরা ডিসপ্লে ঢাকা এটা হলো রাইট দিকে, ডান দিকে, তাহলে দেখতে সুন্দর লাগে। 50 মেগাওয়াট এমবিআর 30। ওকে ওকে, এটা আমরা একটু বড় করে নিই দেখার সুবিধার্থে। এরপর আমাদের 5 নম্বর বাস আঁকতে হবে। 5 নম্বর বাস 4 নম্বর আসলে ট্রান্সমিশন লাইন আছে, তাহলে 5 নম্বর বাসটা আমরা ড্র করবো আর 6 নম্বর বাসটা। ওকে, 5 নম্বর বাসটা আমরা এইখানে ড্র করি যাতে সেটা রাইট দিকে হয়। 30 ভোল্ট। 5 নম্বর 5 একটু লম্বা করে নিই, দেখা যাচ্ছে না কিছুই। ওকে, 5 নম্বর বাস। এবার 6 নম্বর বাসটা, তাহলে আরেকটা বাস 6টা আমরা এইখানে ড্র করবো। 6 এখান থেকে রাইট দিকে যাবে। ওকে, বাস নম্বর 6 230 কেবি, সব ঠিক আছে। একটু লম্বা করে নিব, এটা একটু বড় করে নিব। ওকে, তাহলে এখন বাদ বাকি আমরা ট্রান্সমিশন লাইনগুলো ড্র করবো। L3 ট্রান্সমিশন লাইনটা আছে বাস 4 এবং বাস 5 এর মাঝে। তাহলে L3 লাইনটা আছে এখানে, L3 40 কিলোমিটার। ওকে, 4 আর 5 এর মধ্যে L3 আমরা ট্রান্সমিশন লাইন ড্র করবো। ওকে, এটা আমরা সিমিলারলি ক্যালকুলেশন করে নিব। ক্যালকুলেট ইম্পিডেন্সে যাব, প্রথমে জিরো সিকোয়েন্সটা ক্যালকুলেট করে কপি করে বসাবো। ওকে, কিলোমিটার 40 কিলোমিটার, এটা আগের মতো সেম আসবে কারণ যেহেতু আগে একই ছিল। এটা ছিল আর এর মান আছে 0.2 আর 1.5, 0.2 and 1.5। ওকে, যে মান আছে এটা আমরা কপি করব কন্ট্রোল সি দিয়ে, এই এক্সপারেন্টে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কেটে দিব। ফল্ট ইনফরমেশনে গিয়ে আমরা এইখানে আর এর মান যেটা কপি করছি সেটা বসাই দিব, এখানে যেটা এক্স এর মান কপি করছি সেটা বসাই দিব। ওকে, আমরা পজিটিভ সিকোয়েন্সের ইম্পিডেন্স ড্র করব। সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনে গেলেই
এবার কিলোমিটার ক্যালকুলেশন করব 40 কিলো, এটা মান ছিল এই যেটার মান 0.08 and 0.5 0.08 and 0.5 এটা অটোমেটিক আমাদের হিসাব হয়ে গেছে এখানে। ওকে, অটোমেটিক এটা সেটআপ হয়ে যাবে, দেন ওকে ক্লিক করব। এরপর নেক্সট স্টেজে কি আছে, এখানে একটা লোড আছে 5 নাম্বার বাসে সিমিলার 50 মেগাওয়াট 30 এমপিআর। ওকে, একটু ছোট করে নিই, তাহলে একটা লোড 50 মেগাওয়াট 30 এমপিআর রাইট দিকে, দুঃখিত এটা আমরা নিচের দিকে রাখবো যাতে দেখতে সুন্দর লাগে, সেই জন্য ডিসপ্লেকে আমরা ডাউন লিখে দেব। প্যারামিটারগুলো এর এখানে নিচে বসাই দিই। ওকে, এরপর স্টেজে আরেকটা ট্রান্সমিশন লাইন আছে 4 এবং 6 এর মধ্যে L5। আগে L4 ঢাকায় নি, L4টা আছে 6 এবং 5 এর মধ্যে L4 এর ডিসটেন্স আছে 15 কিলোমিটার। ওকে, তাহলে L4 এর ডিসটেন্স আছে 15 কিলোমিটার। একটা ট্রান্সমিশন লাইন 6 and 5 এর মধ্যে। ওকে, প্রথমে আমরা সিমিলারলি ফল্ট জিরো সিকোয়েন্স ক্যালকুলেশন করব। জিরো সিকোয়েন্স ক্যালকুলেশন করতে সিমিলারলি এখানে কিলোমিটার দিব 15 কিলোমিটার। এইখানে এটা ভ্যালু আমাদের 0.2 আর 0.1.5 0.2 এটা ছিল 1.5। ওকে, এখানে যে মান আসছে এটা আমরা কপি করব কন্ট্রোল সি দিয়ে, এটাও কপি করব কন্ট্রোল সি দিয়ে। তাহলে এরপর ফল ইনফরমেশনে গিয়ে জিরো সিকোয়েন্সের এটা বসাই দিব। তাহলে প্রথমে যেটা কপি করছিলাম এইটা, আর এক্স এর মান কপি করছিলাম সেটা এইটা। ওকে, এরপরে আমরা প্যারামিটার গুলো দিব পজিটিভ সিকোয়েন্সের মান অ্যাজ ইউজুয়াল আগে যেমন ছিল 0.08 আর 0.5 15 কিলোমিটার। ক্যালকুলেট ইম্পিডেন্স, কিলোমিটার সিলেক্ট করব 15 কিলোমিটার 0.08 আর 0.5 মান অটোমেটিক চলে আসছে, এটা আমরা ওকে দিব, ইনসার্ট হয়ে গেছে। এরপরে ওকে দিয়ে দিলাম, ট্রান্সমিশন লাইনের কাজ এটা শেষ। এরপর আমরা অন্য ট্রান্সমিশন লাইনে কাজ করব। আরেকটা ট্রান্সমিশন লাইন আছে L5, এটা বাস 4 এবং বাস 6 এর মাঝে। তো এটার লেন্থ হচ্ছে L5 এর লেন্থটা হচ্ছে এখানে দেওয়া আছে, L5 টা হচ্ছে 50 কিলোমিটার। ওকে, তাহলে L5 50 কিলোমিটার। তাহলে আমরা ড্র করি নেটওয়ার্ক থেকে ট্রান্সমিশন লাইন 6 নাম্বার বাস থেকে নাম্বার বাস পর্যন্ত। ওকে, এবার সিমিলারলি আমরা জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স গুলো ইনপুট করব। জিরো সিকোয়েন্স ইনপুট করার জন্য আমরা কিলোমিটার লাইন লেন্থ আছে, কিলোমিটার সিলেক্ট করব। আমাদের লাইন লেন্থ আছে 50 কিলোমিটার। এরপর এটা মান আছে জিরো সিকোয়েন্সের 0.2 আর 1.5 0.2 1.5 কি যে মানটা আসছে এটা আমরা কপি করব, এখানে বসাবো অল ইনফো থেকে জিরো সিকোয়েন্সের ভ্যালুটা। তাহলে এইটা ছিল আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু আর এইটা ছিল আমাদের রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু। ওকে, এরপর আমরা পজিটিভ সিকোয়েন্সের প্যারামিটারগুলো বসাবো। ক্যালকুলেট ইম্পিডেন্স, আমাদের সিমিলারলি কিলোমিটার সিলেক্ট করব, লেন্থ 50 কিলোমিটার, এক্ষেত্রে যেটা অনেক ভ্যালু ছিল 0.08 যদি ভুল না করে থাকি, আর 0.5 8.5। ওকে, সবকিছু সেটআপ হয়ে গেছে, ওকে দিয়ে দিলাম। এই ট্রান্সমিশন লাইনটা আমাদের ড্র করা শেষ। এটা একটু আমরা ছোট করে নিব দেখতে সুন্দর হবে।
ওকে অ্যামিটারটা আমরা এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে। ওকে দেন আমাদের সার্কিটে কি আছে দেখতে হবে। 6 নম্বর পাশে একটা লোড আছে 30 এমবিআর এন্ড 50 মেগাওয়াট। ওকে 6 নম্বর পাশে একটা লোড ড্র করব, লোড হবে এখানে 50 মেগাওয়াট এন্ড 30 এমবিআর। দেন উই ক্লিক জাস্ট ওকে। সরি এটা আমাদের আসছে রাইট ওরিয়েন্টেশনে, কিন্তু আমরা চাই ডাউন ওরিয়েন্টেশনে। তাহলে আমরা এখানে গিয়ে আবার ডাউন লিখে ওকে দিব, নিচের দিকে আসবে, দেখতে একটু সুন্দর লাগে। একটু সরাই দিই, তাহলে পাঁচটা একটু লেন্থ করে দিই, তাহলে ভালো লাগবে। একটু সরাই দিই। ওকে এই প্যারামিটারগুলো এখানে নিয়ে আসি। ওকে 6 নম্বর বাসের লোডের কাজ শেষ। এবার আমরা তার উপরে যাব। আর একটা 7 নম্বর বাস আছে, 6 এবং 7 এর মধ্যে একটা ট্রান্সফরমার আছে। তাহলে আমরা সিমিলারলি 7 নম্বর বাস আঁকাবো। দেন এগেইন বাস 7 নম্বর বাসটা আমরা এখানে আঁকাবো। এখান থেকে আমরা চাচ্ছি ডান দিকে আগাইতে। ওকে ঠিক আছে, বাস নাম্বার 7। কিন্তু 7 নম্বর বাসে আমার ভোল্টেজটা দেখতে হবে কত। 7 নম্বর বাসে 6 নম্বর থেকে একটা ট্রান্সফরমার হয়ে গেছে, সেটা T2। তো T2 ট্রান্সফরমারের রেটিং হচ্ছে 15 ডিভাইডেড 230। তাহলে 230, তাহলে এই সাইডে আমরা যদি 230 এই 230 ভোল্টেজ, তাহলে অপর পাশে অবশ্যই 15 কেভি। তাহলে ওইখানে ভোল্টেজ হবে 15 কেভি, 15 কেভি। তাহলে আমরা এখানে নমিনাল ভোল্টেজ 15 কেভি দিব। ওকে রাইট ওরিয়েন্টেশন। ওকে 7 নম্বর বাস খুবই ছোট হয়েছে, আমরা একটু বড় করব দেখা যায়। ওকে যেটার মধ্যে একটা ট্রান্সফরমার আছে, সেই ট্রান্সফরমার T2 200 MVA and 15 kVA ডেল বাই ওয়াই কানেকশন আর এক্স আছে 0.1। তাহলে আমরা কিন্তু এইখানে একটা কথা আছে, যেটা আমরা এইখানে বেস ধরছিলাম 100 MVA and 13.8 কেভি। ওকে 13.8 কেভি পার হয়ে যখন ট্রান্সফরমার পার হয়ে আসে, তখন এখানে বেস চেঞ্জ হয়ে গেল। এইখানে বেস হলো 230 কেভি, তখন এই সকল এলাকা জুড়ে বেস 230 কেভি আছে। ওকে সকল এলাকায় 230 কেভি বেস আছে। আর 100 এমবিএ বেস, এমবিএ তো বেস চেঞ্জ হয় না, সকল জায়গায় 100 এমবিএ। কিন্তু এই যে ট্রান্সফরমার পার হয় ওই পাশে গেল 15 কেভি, তার মানে 15 কেভি গেল। আর বাস আমাদের বেস এমবিএটা ছিল, সেটা ছিল 100, কিন্তু এই ক্ষেত্রে এর এমবিএ ছিল 200 ট্রান্সফরমার 2 এর। তাহলে আমরা তো জানি যে যদি বেস এমবিএটা চেঞ্জ হয়ে যায়, তাহলে তার পার ইউনিট প্যারামিটারগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের যে সূত্রটা জানি যে এক্স নিউ ইকুয়াল টু এক্স ওল্ড প্যারামিটার, আর উপরে থাকবে ভি ওল্ড ডিভাইডেড নিচে ভি নিউ মানে ভি বেস নিউ হোল স্কোয়ার ইন্টু উপরে যে সূত্র আছে এস নিউ ডিভাইডেড হচ্ছিল এস ওল্ড। এই সূত্রটা আমরা যদি বসাই, তাহলে আমরা দেখতে পারবো বেস কেবি ঠিক আছে এখানে 15, এবং এইখান থেকে ট্রান্সফর্ম হয়ে আসে 15 হয়েছে। তাহলে এর সমস্যা নেই, শুধুমাত্র বেস এমবিএটা চেঞ্জ হয়েছে। আগে ছিল 100, এখন হয়েছে 200। তাহলে ভোল্টেজটা বাদ, শুধু 100/200, তাহলে ভাগ দিলে 0.5 আসবে। যদি 0.5 দ্বারা গুণ করতে হবে 0.1 কে, তাহলে 0.1টা 0.5 দিয়ে গুণ করলে 0.05 হয়ে যাবে। তার মানে নতুন রিঅ্যাকট্যান্সটা আমার হবে 0.05। এটা যদি না বোঝেন, তাহলে প্রথমে থিওরি ক্লাসটা কিন্তু বুঝে নেবেন যে যদি বেস চেঞ্জ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের পার ইউনিট ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে সেই অনুসারে। তাহলে এটা আমার 0.5 এর সাথে 0.1 গুণ করি, তাহলে আসবে 0.05। তাহলে আমাকে ওইখানে দিতে হবে 0.05। তাহলে ট্রান্সফরমারটা আমরা ড্র করি। ট্রান্সফরমার বাস 7 টু বাস 6। ওকে এটার ভ্যালু হবে 0.05। ওকে আর আশা করি আর কোনো সমস্যা নেই। আর এই ট্রান্সফরমার সব ঠিক আছে। ওকে তাহলে আমরা ট্রান্সফরমারটা ওকে দিয়ে দেবো। আর ম্যাক্স এমবি এর ভ্যালু আছে কিনা সেটা আমরা দেখতে হবে। ম্যাক্স এমবি এর ভ্যালু সকল ট্রান্সমিশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম এমবি আছে 400, তাহলে এটা আমরা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে দিব, সমস্যা নেই। কিন্তু এই ক্ষেত্রে কোনো ম্যাক্স এমবি নাই, তাহলে এটা যা আছে আমরা সেটাই দিয়ে দিব। ওকে সকল ট্রান্সমিশন লাইনগুলো ম্যাক্স এমবি দিতে হবে আমাদের 400। তাহলে একটু দিয়ে নিই, ওগুলো আগে দেওয়ার কথা মনে ছিল না। ওকে তাহলে ক্লিক করবো এই যে লিমিট এতে 400 এমবিএ। আবার সিমিলারলি এই ট্রান্সমিশন লাইনটাতেও 400 এমবিএ।
আবার এই ট্রান্সমিশন লাইনটাতেও 400 MVA, সকল ট্রান্সমিটার ক্ষেত্রে ম্যাক্সিমাম MVA 400, এটা 400, তাহলে এটাও 400, এটাও 400। ওকে, ট্রান্সফর্মার টাকানো শেষ। এইবার আমরা তাহলে আরেকটা পার্ট আছে সম্ভবত, সেটা হচ্ছে এই জেনারেটর 2টা 7 নম্বর পাশে জেনারেটর 2 আছে, এবং এই জেনারেটর 2 এর ভ্যালু আছে সাব ট্রানজিয়েন্ট, এটা দেওয়া আছে পজিটিভ সিকোয়েন্স, এটা জিরো সিকোয়েন্স। ওকে, তাহলে এবার জেনারেটর 2 তে এখানে কিছু ইনফরমেশন আছে। BG7 মানে 7 নম্বর বাসে, আসলে জেনারেটর 7 নম্বর বাসে লাগানো আছে। সেই 7 নম্বর বাসে জেনারেটেড পাওয়ার হবে 180 মেগাওয়াট, মানে জেনারেটরটা 180 মেগাওয়াট সাপ্লাই দিবে, মানে 87 এম্পিয়ার থেকে প্লাস 87 এম্পিয়ার তার থাকবে রিঅ্যাক্টিভ পাওয়ার রেঞ্জ। ওকে, কিন্তু এইখানে আরেকটা কথা আছে যে এইখানে এসে বেস আমার হয়ে গেল 15। ওকে, আগেরও বেস পার হয়ে আসলো 15, আগেরও ছিল 15, ওকে সমস্যা নাই। কিন্তু বেস এমবি ছিল 100, এইখানে আবার হলো 200, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই এক্স নট আর এই এক্স টুটা চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা জানি নতুন বেস যদি হয় তাহলে কিন্তু, এবং নতুন বেস এমবি নতুন বেস ভোল্টেজ হয়, তাহলে কিন্তু আমাদের প্যারামিটারগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা আগে হিসেব করে নিয়েছিলাম যেটা 100/200, যেহেতু ভোল্টেজ 15 আছে তাহলে কোনো সমস্যা নেই, শুধুমাত্র এই 100/200 মানে নিউ বাই ওল্ড আসবে, তাহলে 0.5 দিয়ে গুণ দিলে এটা 0.17 হয়ে যাবে, 0.17 হবে 0.07, আর 0.05টা তার অর্ধেক হয়ে যাবে। 0.05 অর্ধেক কত আসে, 0.025, 0.025 আমরা এখানে ইনপুট করবো। আপনারা যদি এটা না বোঝেন, খুব কষ্ট হয়, তাহলে একটু থিওরিটিক্যাল দেখে নেবেন। কারণ আমরা বেস যেহেতু এই 1 নম্বর বাসে ধরছি 100 MVA, কিন্তু এখানে এসে বেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার এখন নতুন বেস আসছে 200 MVA, মানে এরপর 1, কিন্তু এইখান থেকে সে নতুন আসবে 200 MVA, তাহলে এটা অবশ্যই আমাদের চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমরা তাহলে এখানে একটা জেনারেটর ড্র করবো। একটা ওরিয়েন্টেশন দিব আমরা, মেগাওয়াট অবশ্যই 180 মেগাওয়াট বলা আছে, আর এমভিআর সেট করতে বলছে -87 থেকে +87 পর্যন্ত। আর এখানে আমরা ফল্ট প্যারামিটার, তার আগে পাওয়ার অ্যান্ড কন্ট্রোল, জেনারেটর ফল্ট প্যারামিটার দিব পজিটিভ সিকোয়েন্সের, এক্স ছিল হলো 0.1, তাহলে অর্ধেক হয়ে যাবে 0.05, ছিল হলো 0.05 হয়ে যাবে 0.025, ছিল 0.5 হয়ে 0.025, আর জিরো সিকোয়েন্সটা এটা ছিল হচ্ছিল জিরো সিকোয়েন্স ছিল 0.05, আর পজিটিভ ছিল 0.14, 0.14টা হয়ে যাবে 0.07, আর 0.5টা হয়ে যাবে 0.025। ওকে, আশা করি বুঝতে পারছেন সবাই। এটা যে 0.05 আর 0.14 দুটো অর্ধেক করতে হবে। আর এটা সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স হচ্ছে আমাদের x ডাবল প্রাইম 0.12, এটা যদি আমরা দিতে চাই তাহলে আমাদের করতে হবে সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স দেওয়ার যে সিস্টেম, সেটা প্রথমে এই যে ভ্যালুগুলো আছে যেটা আমরা ইনপুট করছি এগুলো প্রথমে আমরা দিয়ে নিব, দিয়ে ওকে দিব। দুঃখিত, আবার ডান দিকে হয়েছে, আমরা চাচ্ছি উপর দিকে আঁকাইতে, সেক্ষেত্রে আমরা এটা চিহ্ন দিব, আমরা ডিসপ্লে ইনফরমেশন গিয়ে আপ দিব, উপর দিকে যেতে। ওকে, উপর দিকে উঠে গেছে এই ভ্যালুগুলো এর। ওকে, এরপর আমরা আবার ক্লিক করে সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা দিব। এখানে স্টেবিলিটি যাব, আমরা এখান থেকে ইনসার্ট যাব, এখান থেকে আমরা জেনারেটর সিলেক্ট করব, হয় জেন আরইউ অথবা জেনসার। জেন আরইউ আমরা সিলেক্ট করলাম। ওকে, এইখানে আমরা আমাদের এই মুহূর্তে কিন্তু বেস 200 MB, তাহলে এটাকে 200
ওকে 100 MB এর উপর ভিত্তি করে দিব, সমস্যা নেই। তাহলে এটা সাবটেনজেন্টের মান কত ছিল, এইখানে ছিল সাবটেনজেন্টের ভ্যালু 0.12, 0.12 ওকে 100 MB এর উপর ভিত্তি করে, ঠিক আছে সমস্যা নেই। তাহলে আমরা সাবটেনজেন্ট xt 0.12 দিব, আর যেহেতু আমাদের x দরকার নেই এটা 0 করে দিব, আর গুলো জাস্ট থাক, সমস্যা নেই। ডাইরেক্ট অ্যাক্সেস দিলাম আর কোঅর্ডিনেট অ্যাক্সেস বাদ রাখলাম। ওকে, আশা করি আমাদের ড্রয়িং করা শেষ। আর কোনো প্যারামিটার বাদ গেল কিনা, ওটা ট্রান্সফরমার টাইপটা দিতে হবে যে ট্রান্সফরমার নিউট্রাল আর সলিডারি গ্রাউন্ডেড, মানে ট্রান্সফরমার নিউট্রাল কোথায় পাওয়া যাবে, ওয়াই কানেকশনে, তাহলে ওয়াই কানেকশনটা গ্রাউন্ডে থাকবে আর ডেল কানেকশনটা গ্রাউন্ড থাকবে না নর্মালি। তাহলে আমরা ট্রান্সফরমার অনেক ক্ষেত্রে কানেকশন ডেল বাই ওয়াই। ওকে, তাহলে ট্রান্সফরমার অনেক কানেকশনটা ঠিক করি, এটা ট্রান্সফরমার 1, তাহলে এটা আমরা কানেকশনটা ঠিক করে দিব। ট্রান্সফরমার কন্ট্রোল পোর্ট ইনফরমেশন, এখানে গিয়ে কনফিগারেশন দিব ডেল বাই ওয়াই গ্রাউন্ড, তাহলে এই যে গ্রাউন্ড ডেল বাই ওয়াই গ্রাউন্ড এখানে লেখা আছে পাথ, এই যে গ্রাউন্ডেড পাথ ডেল আর গ্রাউন্ডেড ওয়াই, গ্রাউন্ড পাথ বলতে গ্রাউন্ড না, কিন্তু গ্রাউন্ডেড লেখা থাকে সেটা গ্রাউন্ড, তাহলে ওয়াই এটা। ওকে, ট্রান্সফরমার 2টা সিমিলারলি উল্টা কানেকশন, যে তাহলে এটাও প্রাইমারিতে ডেল, এবার 15 কেবির পাশে ডেল, আর এই 230 কেবির পাশে ওয়াই, তাহলে এটা ওয়াই বাই ডেল হবে কানেকশনটা। তাহলে এই কানেকশনটা আমরা ফল্ট ইনফোতে যাব, এই কনফিগারেশন ওয়াই বাই ডেল, তাহলে ওয়াই গ্রাউন্ডেড আর ডেল, তাহলে গ্রাউন্ডেড ওয়াই অ্যান্ড ডেল গ্রাউন্ড পাথ, তার মানে গ্রাউন্ডেড ওয়াই মানে ওয়াই গ্রাউন্ডেড এটা। ওকে ওকে, সকল কাজ আমার মনে হয় শেষ। এখন আমাদের সার্কিটে বাকি কাজ করা পারা, সার্কিটকে বলছে ফল্ট অ্যানালাইসিস করতে। ফল্ট অ্যানালাইসিস প্রথমে বলছে যে 1 2 3 থেকে সকল বাসে যদি ফল্ট ঘটানো হয় তাহলে ফল্ট কারেন্ট এবং ফল্ট ভোল্টেজগুলো কত হবে, আর অ্যাজিউম করতে বলছে পি ইউনিট মানে 1.0 পার ইউনিট পি ফল্ট ভোল্টেজ দিতে হবে। সেক্ষেত্রে 1 থেকে 7 প্রত্যেকটা বাসে আমাদেরকে ফল্ট ঘটাতে হবে। ফল্ট ঘটানোর পরে আমাদের দেখতে হবে ফল্ট কারেন্টটা কত হয় এবং সেই সাথে প্রত্যেকটা বাসের ভোল্টেজটা কত হয়। ওকে, আমরা এটা করবো। তাহলে প্রথমে আমরা এটা একটু রান দিয়ে দেখবো আমাদের সার্কিটটা ঠিক আছে কিনা, কাজ করে কিনা। টুলসে গিয়ে রান করবো। ওকে, সার্কিট কাজ করতেছে। তাহলে এখন রানটা বন্ধ করে দিই, আমরা ফল্ট অ্যানালাইসিস করবো। আমরা 1 নম্বর বাসে প্রথমে ফল্ট অ্যানালাইসিস করি। ওকে, তাহলে 1 নম্বর বাসের ফল্ট অ্যানালাইসিস করি। তাহলে আমরা 1 নম্বর বাসের উপর রাইট ক্লিক করব, রান মোড থাকা অবস্থায়, রান মোড থাকা অবস্থায় 1 নম্বর বাস সিলেক্ট করে রাইট ক্লিক করব। দুঃখিত, এই যে রাইট ক্লিক করে এই যে ফল্ট লেখা আসবে, ফল্ট ক্লিক করে এখানে আমাদেরকে বলছে 3 ফেজ ব্যালেন্স ফল্ট ঘটানোর জন্য। তাহলে আমরা প্রথমে সিঙ্গেল ফল্টে ক্লিক করব, ক্লিক করার পরে এইখান থেকে দেব 3 ফেজ ব্যালেন্স ফল্ট করাবো। আর আমরা ফল্ট কারেন্টটা অ্যাম্পিয়ারে দেখতে চাই, পার ইউনিটে দেখতে চাই না, এই জন্য। ওকে, সব ঠিক আছে। এইবার অপশনসে গিয়ে আমাদের ফ্ল্যাগ আইসি 909 সিলেক্ট করতে হবে, আর এই যে ফল্ট পি ভোল্টেজ 1.0 পার ইউনিট এটা এখানে ইনপুট করতে হবে। এখানে যেহেতু অন আছে তাই আমাকে দিতে হতো না। ওকে, তাহলে এরপর আমাদের সিঙ্গেল ফল্টে দিতে হবে, গিয়ে জাস্ট ক্যালকুলেটে চাপ দিলেই আমাদের ফল্ট কারেন্ট চলে আসবে। আমাদের ক্ষেত্রে ফল্ট কারেন্ট হচ্ছে 4343 এম্পিয়ার। ওকে, এক্ষেত্রে এই যে ফল্ট কারেন্টের ম্যাগনিটিউড এত, আর স্কেল মানে আমরা কয় গুণ ফল্ট কারেন্ট দেখতে চাই। এখানে স্কেল যদি আমরা 2 দিই তাহলে আমাদের মূল যে কারেন্ট তার 2 গুণ হয়ে যাবে এখানে। স্কেল যদি 1 থাকে, এটা স্কেল জাস্ট, এটা কিছুই না। এটা হলো মূল ফল্ট কারেন্ট, এটা স্কেল ফল্ট কারেন্ট, আর এটা হলো তার অ্যাঙ্গেল, ফল্ট কারেন্টের অ্যাঙ্গেলটা। আর এটা 3টা ফেজে ভিন্নভাবে ফল্ট কারেন্ট দেখাচ্ছে। আর সিমিলারলি এখানে আমাদের বাস 1 এর ভোল্টেজ দেখাচ্ছে, বাস 1 এর ফেজ ভোল্টেজ এ, বাস 2 এর ফেজ ভোল্টেজ এ, আর বাস 3 এর ফেজ ভোল্টেজ এ, সিমিলারলি ফেজ ভোল্টেজ সি, ফেজ অ্যাঙ্গেল এ, ফেজ অ্যাঙ্গেল বি, ফেজ অ্যাঙ্গেল সি, সবগুলো ডাটা এখানে দেখাচ্ছে। এটা যদি আমরা 1 নাম্বার বাসের ফল্টটা ঘটাইছি সেক্ষেত্রে এই কাহিনী। তো এরকম আপনাকে রিপিট করতে হবে আরো 7টা বাসে, বিশেষ করে এই ডাটাগুলো নিতে হবে। তো আমরা এখন, এবং এই ক্ষেত্রে ওয়াই বাস ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। ওয়াই বাস ম্যাট্রিক্সটা আমরা তাহলে নির্ণয় কেমন করবো, যে ওয়াই বাস ম্যাট্রিক্স লেখা আছে
এখানে ওয়াই বাস ম্যাট্রিক্স চলে আসছে। ওয়াই বাস ম্যাট্রিক্স চলে আসলে আমরা এখানে এটা পুরোটা ওয়াই বাস ম্যাট্রিক্স, তো এখানে আমরা রাইট ক্লিক করে জাস্ট বাস রেকর্ডে ক্লিক করে সেভ ওয়াই বাস ইন ম্যাটল্যাব ফরম্যাট, তাহলে ম্যাটল্যাব ফরম্যাটে আমরা এই ওয়াই বাসটা সিলেক্ট করবো। সিলেক্ট করে আমাদের যে এখানে আমাদের ডিরেক্টরিতে আমরা সেট করবো যে এখানে আমরা কি করতে চাই, তাহলে আমরা সেভ করতে চাই টেস্টে এই ফোল্ডারতে, এখানে ওয়াই বাস থাকবে, এখানে সমস্যা নেই, এখানে ওয়াই বাসটা আমরা সিলেক্ট করলাম, এরপর সেভে ক্লিক করলে সে সেভ হয়ে যাবে। আমরা চলুন দেখে আসি যে টেস্টের মধ্যে আছে কিনা সে। এই যে দেখুন টেস্ট ফোল্ডার, এই যে ওয়াই বাসটা চলে আসছে, এটা হলো ওয়াই বাস চলে আসছে ম্যাটল্যাব ফাইলে। তো আমাদের দরকার হলো জেড বাস বের করা, জেড বাস বের করতে বলছে, তাহলে এটাকে আমরা যদি আবার ইনভার্স করে দিই, ইনভার্স ম্যাট্রিক্স, কারণ আমরা জানি ওয়াই বাসের ইনভার্স ম্যাট্রিক্সটা হচ্ছে জেড ম্যাট্রিক্স, তাহলে আমরা পরবর্তীতে দেখাবো যে কিভাবে এই জেড ম্যাট্রিক্সটা বের করতে হয়। এবার সিমিলার কেস যদি আমরা অন্য কোনো সাপোজ আমাদের প্রত্যেকটা 1 নাম্বার আমরা করলাম, 2 নাম্বার করতে হবে, 3 নাম্বার করতে হবে, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, প্রত্যেকটা বাসে ফল্ট করতে হবে। তাহলে ফর এক্সাম্পল আমরা এখন 6 নাম্বার বাসে ফল্ট করব, 6 নাম্বার বাস ফল্ট, সিঙ্গেল ফল্ট, এখান থেকে আমরা 3 ফেজ ব্যালেন্স পাস ঘটাবো। এক্ষেত্রে আমরা কারেন্ট অ্যাম্পিয়ার দেখতে চাই, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অপশনসে গিয়ে এই যে আইসি এটা সিলেক্ট করে দিব, আর বস ফল্ট ফ্রি ভোল্টেজ অন 1.0 পাওয়ার ইউনিট এটা দিয়ে দিব। দেওয়ার পর আবার সিঙ্গেল ফল্টে যাবো, যে আবার আমরা ক্যালকুলেট করব, তাহলে আমাদের নতুন মানগুলো চলে আসবে যে এই ক্ষেত্রে ফল্ট হলে কি করবে, কত এম্পিয়ার। এর আগে ছিল কত 49,000 না সামথিং, এখানে আসছে 2883 এম্পিয়ার কারেন্ট ফল কারেন্ট, আর এটা অ্যাঙ্গেল আসছে এটা। আর এবিসি তিনটাই যেহেতু আমরা ব্যালেন্স ফল্ট করেছি মানে 3 ফেজ ব্যালেন্স ফল্ট, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের তিনটা ফল কারেন্ট সমান আসবে। আর বাদ বাকি এগুলো সব আমাদের সেই প্রত্যেকটা বাসের ভোল্টেজ, প্রত্যেকটা বাসের অ্যাঙ্গেল। আর এখানে যদি আমরা ওয়াই ম্যাট্রিক্স চাই, এখানে ওয়াই ম্যাট্রিক্স চলে আসবে, সব জায়গায় ওয়াই ম্যাট্রিক্স একই আসবে, জাস্ট একটা করলেই হলো, সমস্যা নেই। সিমিলারলি আর প্রত্যেকবার ম্যাটল্যাবের মতো সেভ করার দরকার নেই। ওকে, তাহলে হয়ে গেলে এইভাবে আপনারা প্রত্যেক বাসটা অ্যানালাইজ করবেন, 7, 6, 5 প্রত্যেক বাসে এইভাবে ফল্ট পাঠাবেন। এরপর দেখেন আমাদের এখানে আর কি বলছে যে কম্পিউট বাস ভোল্টেজ ডিউরিং দ্য ফল্ট এট বাস 1, এটা আমরা ঘটাইছি বাস 1 এ ঘটাইছি, তাহলে ওই একের মতোই ফল্ট কারেন্ট বের করতে হবে, জাস্ট ফল্ট বাস ভোল্টেজ, তো বাস ভোল্টেজ একই, সমস্যা নেই, বাস 1 এর ভোল্টেজ আমরা বের করতেছি। এরপর আমাদের বলছে যে for a fault at bus 4 determine the contribution from line L2 L3 and L5 to the fault current। যখন বাস 4 এ ফল্ট হয় তখন আমাদের এই যে L2 L3 এবং L5 এর কারেন্টের কি অবস্থায় কি পরিমাণ কারেন্ট থাকে, তো কারেন্টগুলো আমাদের রেকর্ড করতে বলছে। সমস্যা নেই, আমরা বাস 4 এ ফল্ট ঘটাবো, ঘটাই দেখবো L1 L2 এবং L3 এই লাইনটাতে আমাদের কি পরিমাণ ফল্ট হয়। তাহলে চলেন, তাহলে আমরা বাস 4 এ এই যে বাস 4 এখানে আমরা ফল্ট ঘটাবো। ওকে, সিঙ্গেল ফল্ট, ব্যালেন্স 3 পেজ, সব ঠিক আছে। এরপর অপশনসেও এটাও ঠিক আছে, বাস পি ভোল্টেজ অন। ওকে, তাহলে এখানে আমরা এই দিয়ে আমরা ক্যালকুলেট করবো, বাস 4 এ যেটি ফল্ট ঘটেছি ক্যালকুলেট করে সব ভ্যালু চেঞ্জ হয়ে গেল, এত আসলো। এখন আমাদেরকে বলছে যে ট্রান্সমিশন লাইন L2 L3 এবং ট্রান্সমিশন লাইন L2 L3 এবং L5 এর মধ্যে ফল্ট কারেন্ট বের করতে হবে। তাহলে আমাদের এখানে আসলে বাস রেকর্ড, তাহলে আমরা যদি এই যে লাইনসে ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে এইখানে আমাদের ফল্ট কারেন্টটা চলে আসবে। তাহলে দেখেন আমাদেরকে বলছে লাইন 2 3 5, তাহলে লাইন 2টা কোনটা ছিল, লাইন 2 ছিল আমাদের এখানে, এটা লাইন 2 ছিল, যেটা ছিল 3 এবং 4 এর মধ্যে বাস, তাহলে এর কারেন্টটা দেখতে হবে কত, প্রত্যেকটা কারেন্ট, তাহলে লাইন 2 3 এবং 4 এর মধ্যে বাস ছিল। তাহলে দেখেন এখানে লাইন এই যে 3 থেকে 4 এর মধ্যে এইখানে যে, তাহলে এখানে ফেজ কারেন্ট, একটা ফেজ কারেন্টের মান এটা, বি ফেজ কারেন্ট এটা এবং সি ফেজ কারেন্ট এটা, এটা আসতেছে আর যাচ্ছে হলো একই কারেন্ট যাচ্ছে আবার। ওকে, তাহলে এটা ছিল সেই আমাদের লাইন 3 তে আমাদের এই কারেন্টগুলো ফল্ট কারেন্ট, তখন এই কারেন্টের কন্ট্রিবিউশন ফল্ট কারেন্ট এটা, কিন্তু ওই ফল্ট অবস্থায় আমাদের এই লাইনে এই পরিমাণ কারেন্ট যাবে, আমাদের এটা বের করতে হবে। এরপর আবার সিমিলারলি আরেকটা বলছে দেখেন এল থ্রিটা কার মধ্যে, এল3টা হচ্ছে হলো আমাদের বাস 4 এন্ড বাস 5 এর মধ্যে, বাস 4 এবং 5 এর মধ্যে, তখন এদের কারেন্ট কত, তাহলে 4 এবং 5 এর মধ্যে বাস, তখন এই ফেজ এ এর কারেন্ট আসতেছে এত, ফেজ বি এর কারেন্ট এত এবং ফেজ সি এর কারেন্ট এত, তাহলে ওই 4 নাম্বার বাসে ফল্ট অবস্থায় আমাদের L3 তে মানে লাইন 3 এর মধ্যে কারেন্ট হচ্ছে এটা, প্রত্যেক ফেজে এই কারেন্ট হচ্ছে, তো এটা আমাদের রেকর্ড করতে বলতে, এটা রেকর্ড করে নিলে তাহলে এখানে কাজ শেষ। আমাদের এইখানে মনে হয় আর কিছু করতে বলেনি।
ওকে, এখানে শেষ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। তাহলে দেখুন, আমাদের টার্গেট ছিল জেড বাস অর্থাৎ ইম্পিডেন্স বাস নির্ণয় করা, ইম্পিডেন্স ম্যাট্রিক্স নির্ণয় করা, কিন্তু আমরা পাওয়ার সিমুলেটর থেকে ওয়াই বাস ম্যাট্রিক্স পেয়েছিলাম। তো সেখান থেকে আমরা কিভাবে জেড বাস বের করতে পারি, এই জন্য আমাদের ওইখান থেকে যে একটা ম্যাটল্যাবের ফাইল আমরা সেভ করেছিলাম সেটা আমরা ম্যাটল্যাবে ওপেন করব। এই সে আমাদের ওয়াই বাস ম্যাটল্যাব থেকে যেটা সেভ করেছিলাম এটা ওপেন করলে এরকম দেখাবে। আসলে আমি অনলাইন ম্যাটল্যাবে ওপেন করছি, আপনারা চাইলে কেউ সফটওয়্যার মানে অ্যাপ্লিকেশন ওপেন করতে পারেন, কিন্তু আমি অনলাইনে ওপেন করছি। সবাই ওপেন করলে ওটা এরকমই দেখাবে। তো এই ম্যাট্রিক্সটা আসলে স্পেয়ার অবস্থায় আছে, মানে ফুল যে ম্যাট্রিক্স আমরা যেটা দেখে অভ্যস্ত যে অয় অন অন টু টু মানে একটা রো আর একটা কলামে থাকবে এরকম অবস্থা, সেটা নাই, এটা স্পেয়ার অবস্থায় আছে। তো এটা যদি স্পেয়ার অবস্থা থেকে আমাদের যে ফ্যামিলিয়ার যে আমাদের ফিগার ম্যাট্রিক্সে সেরকম নিয়ে আসতে চাই, তাহলে আমাদের একটা ছোট্ট একটা কমান্ড লিখতে হবে এখানে। সেটা হচ্ছে হলো আমরা যেটাকে বলি ফুল ম্যাট্রিক্স। তাহলে আমরা এখন যদি কমান্ড লিখি যে ওয়াই ফুল আমরা বের করতে চাই, এফ ইউ ডবল এল ইকুয়াল টু দিতে হবে একটা কমান্ড আছে, ফুল নামে একটা কমান্ড আছে, এই ফুল চলে আসছে ফুল। আর আমাদের ওই ম্যাট্রিক্সের নাম দিতে হবে, ম্যাট্রিক্স থেকে ছিল ওয়াই বাস, ওয়াই বাস দিতে হবে, ওয়াই বাস, ওয়াই বাস চলে আসছে এখানে ওয়াই বাস। তাহলে এটা আমাদের এখন ফ্যামিলিয়ার ফরম্যাটে চলে গেল। এখন অবশ্যই আমাদের জেড বাস বের করা দরকার। আমরা তো চাই না যে ওয়াই বাস মানে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স আমরা চাই না, আমরা চাই ইম্পিডেন্স ম্যাট্রিক্স। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি ইম্পিডেন্সকে রিভার্স করলেই দুঃখিত, অ্যাডমিটেন্সকে রিভার্স করলেই আমরা ইম্পিডেন্স পাই। সেক্ষেত্রে আমাদের ইম্পিডেন্স যদি বের করতে চাই মানে জেড বাস, তাহলে আমরা লিখব জেড বাস ইকুয়াল টু ইনভার্স, জাস্ট ইনভার্স ম্যাট্রিক্স করবো। তাহলে আইএনভি কমান্ড হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের, দিয়ে আমরা যে ওয়াই ফুলের মধ্যে রেখে দিয়েছি সেই ওয়াই ফুলটা নিয়ে আসবো। ওয়াই ফুল চলে আসছে, ওয়াই ফুল এটুকু লিখলেই আমাদের তাহলে ইম্পিডেন্স ম্যাট্রিক্স পেয়ে যাবো আমরা এখান থেকে, জেড বাস যেটাকে বলে। তো এটাকে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের অবশ্যই ডিসপ্লে একটা আমার কমান্ড আছে, কমান্ডটা দিতে হবে ডিআইএসপি। ডিসপ্লে আমরা দেখতে চাই ছিল জেড বাস, তাহলে জেড বাস। ওকে, তাহলে আমাদের কমান্ড শেষ। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের জেড বাসটা দেখাবে। তার আগে আমরা প্রোগ্রামের কিছু ইনিশিয়াল যে ব্যাপার স্যাপার আছে সেগুলো, যেমন আগে যদি কোনো ফিগার থাকে সেটা ক্লিয়ার করে নিলাম, ক্লিয়ার অল করে নিলাম, তারপরে ক্লোজ অল করে নিলাম। যদি কোনো ফিগার ওপেন থাকে তাহলে ক্লোজ অল হবে। ওকে, আমাদের কাজ শেষ। এবার যদি আমরা এটাকে রান দিই তাহলে আমরা আশা করি ইম্পিডেন্স ম্যাট্রিক্স দেখতে পাবো। তাহলে যেহেতু এটা 7x7 একটা ম্যাট্রিক্স, মানে 7টা কলাম এবং 7টা রো থাকবে, তাহলে অনেক জায়গা জুড়ে আসবে। যেহেতু আমাদের এডিটর জায়গা কম, এগুলো আমরা একটু সাইডে করে নিলাম। আর দুঃখিত, এটা এইখানে আমাদের, হ্যাঁ এটা আমাদের মূল প্রোগ্রাম। তাহলে আমরা একটা রান দিব। আমরা একটা রান দিব, দেখা যাক কি হয়। আমার মনে চলে আসছে এই যে আউটপুট দেখেন। আমরা এটা ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত জেড বাস, আমাদের যে ফ্যামিলিয়ার ম্যাট্রিক্স ফরম্যাট আছে সেটা। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কলাম আছে, আর এদিকে রো আছে 7টা। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, অর্থাৎ 7x7 একটা আমাদের ইম্পিডেন্স ম্যাট্রিক্স। তাহলে আমরা সহজে এখান থেকে ইম্পিডেন্স ম্যাট্রিক্স বের করতে পারলাম। আমরা যে পাওয়ার অল সিমুলেটর থেকে ইম্পিডেন্স অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা সেভ করেছিলাম ম্যাটল্যাব ফরম্যাটে, সেটা আমরা আবার ম্যাটল্যাবে এসে আমরা প্রপার যে আমাদের ইম্পিডেন্স ম্যাট্রিক্স সেটা বের করতে পারলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ।